আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। স্ক্রিনে যে ছবিটি দেখা যাচ্ছে সেটা দেখে আশা করি আজকের পাঠের বিষয়বস্তু সম্পর্কে আমরা বুঝতে পারছি। এখানে আমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে কিছু চিহ্নিত অংশ দেখা যাচ্ছে। তাহলে আজকে আমরা আলোচনা করব পরিপাকতন্ত্র, যেটি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি পরিপাক। সেখান থেকে আমরা আজকে কিছু অংশ আলোচনা করব। শুরুতেই আমরা জেনে নিব পরিপাক কাকে বলে। আমরা নানা ধরনের খাদ্য গ্রহণ করি আমাদের দেহের প্রয়োজনে, কিন্তু সে সকল খাদ্য দেহ কিন্তু সরাসরি গ্রহণ করতে পারে না। তার জন্য প্রয়োজন পরিপাক। খাদ্যকে শোষণযোগ্য ও সুপযোগী করতে হলে তাকে ভেঙে সহজ সরল তরল অবস্থায় রূপান্তর করা আবশ্যক। অর্থাৎ এই প্রক্রিয়াটাকেই আমরা পরিপাক বলে থাকি। দেহে খাদ্য শোষণ উপযোগী হওয়ার দুটি প্রক্রিয়া রয়েছে। প্রথম প্রক্রিয়াটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া, যেখানে খাদ্যবস্তু দাঁতের সাহায্যে প্রথমে ছোট ছোট টুকরায় পরিণত হয় এবং এই ছোট ছোট টুকরোগুলি যখন খাদ্যনালীর মাধ্যমে পাকস্থলী গিয়ে পৌঁছায়, সেখানে পাকস্থলীর সংকোচন এবং প্রসারণে এই খাদ্যবস্তুগুলো মণ্ডে পরিণত হয়। এটাকে আমরা বলছি যান্ত্রিক প্রক্রিয়া। আর দ্বিতীয় ধাপটি বা দ্বিতীয় প্রক্রিয়াটি হলো রাসায়নিক প্রক্রিয়া, যেখানে মুখ থেকে শুরু করে অন্ত্র পর্যন্ত বিভিন্ন ধরনের এনজাইমের মাধ্যমে এই খাদ্যবস্তুগুলো দেহের গ্রহণযোগ্য সরল উপাদানে পরিণত হয়। সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি রাসায়নিক প্রক্রিয়া। এবার জেনে নেওয়া যাক পরিপাকতন্ত্র কাকে বলে। আমরা জানি, যখন কোনো একটি কাজ কোনো একটি অঙ্গ করে থাকে, আমরা বলে থাকি কাজটি অঙ্গটি দ্বারা সংগঠিত হয়েছে। কিন্তু যখন অনেকগুলো অঙ্গ মিলে একটি কাজ করে থাকে, তখন তাকে আমরা তন্ত্র বলে থাকি। তাই পরিপাকতন্ত্র হলো যে তন্ত্রের সাহায্যে খাদ্যবস্তু ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত ও শোষিত হয়। অর্থাৎ এখানে গ্রহণ উপযোগী উপাদানেও পরিণত হবে, একই সাথে শোষিতও হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা বলছি পরিপাকতন্ত্র। এই তন্ত্রটি মূলত পৌষ্টিক নালী, যেটাকে আমরা পরিপাক নালীও বলতে পারি, আবার পৌষ্টিক গ্রন্থি, যেখানে কিছু সহায়তাকারী অঙ্গ হিসেবে দেখানো হয়েছে। এখানে পৌষ্টিক নালী বা পরিপাক নালী যে অঙ্গগুলো অংশগ্রহণ করে থাকে সেগুলো হচ্ছে মুখছিদ্র, মুখগহ্বর, করবী, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, বায়ু। একই সাথে পরিপাকে অংশগ্রহণকারী আরো কিছু অঙ্গাণু, অথবা আমরা সহজে বলতে পারি পৌষ্টিক গ্রন্থি, সেগুলো হলো লালা গ্রন্থি, অগ্নাশয় এবং যকৃৎ। এখানে আমরা পরিপাকতন্ত্রের চিহ্নিত চিত্র দেখতে পাচ্ছি। অবশ্যই এই চিত্রটি সহজে আমাদেরকে অঙ্কন করার জন্য ভাষায় প্র্যাকটিস করতে হবে। আসো এবার আমরা পৌষ্টিক নালী বা পরিপাক নালী অংশগ্রহণকারী অঙ্গগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মুখ থেকে পায়ে পর্যন্ত প্রায় 8 থেকে 10 মিটার বা 30 ফুট লম্বা এই যে নালীটি, সে নালীটি হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী। অনেক সময় এমসিকিউতে এই প্রশ্নটা এসে থাকে, অর্থাৎ মুখ থেকে পায়ে পর্যন্ত বা পৌষ্টিক নালীর সম্পূর্ণ দৈর্ঘ্য কত। পৌষ্টিক নালীর প্রথম যে অঙ্গটা বা পৌষ্টিক নালীতে অংশগ্রহণকারী বা পরিপাকে অংশগ্রহণকারী প্রথম অঙ্গটার নামই হচ্ছে মুখ। অর্থাৎ মুখ থেকেই পৌষ্টিক নালী শুরু হয়। মুখগহ্বর, যেটাকে আমরা বলতেছি ভাকাল ক্যাভিটি। আমরা চেষ্টা করবো বায়োলজির টপিকসগুলো বাংলা টপিকসের সাথে সাথে ইংরেজি নামগুলো জেনে নেওয়া। মুখগহ্বরে কি কি থাকে? দাঁত, জিহ্বা, লালা গ্রন্থি। অর্থাৎ আমাদের দুই ঠোঁটের মাঝখানে যে ফাঁকা জায়গা, যেখান দিয়ে আমরা আমাদের খাদ্যদ্রব্যগুলো আমাদের মুখে প্রবেশ করাই, সেটাই আমাদের মুখগহ্বর। সেখানে দাঁত, জিহ্বা এবং লালা গ্রন্থি রয়েছে। লালা গ্রন্থি রয়েছে আমাদের দেহে 3 জোড়া, যেগুলো কানের নিচে, চোয়ালের পাশে এবং জিহ্বার নিচে অবস্থান করে। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারস মিউসিন, যেটা খাদ্যকে পিচ্ছিল করে, ও টাইলিন মল্টেজ এনজাইম
শর্করা পরিপাকে অংশ নেয়। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে কোনো ধরনের শুকনা খাবার আমরা যখন আমাদের মুখে প্রবেশ করাই তখন সে খাবারটা মুখে দাঁত দিয়ে চাবানোর ফলে সেটা ছোট ছোট টুকরায় পরিণত হয়, সাথে সাথে সেটাকে গিলতে উপযোগী করার জন্য মুখ থেকে লালা এসে সে খাদ্যদ্রব্যকে নরম এবং পিচ্ছিল করে, যাতে করে সে খাদ্যদ্রব্যটা সহজে আমরা গিলতে পারি। এখানে চিত্রে আমরা মুখগহ্বর এবং সেখানে অবস্থিত 3টি লালাগ্রন্থি দেখতে পাচ্ছি। এই লালাগ্রন্থিগুলো আমরা বলেছি কোথায় থাকে? 3 জোড়া, কানের নিচে, চোয়ালের নিচে এবং জিহ্বার নিচে, যেগুলোর নাম প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। আসো এবার গলবিল সম্পর্কে জেনে নিই। গলবিলকে আমরা ইংরেজিতে বলি ফ্যারিংস। এই গলবিলের আসলে পরিপাকে তেমন কোনো কাজ নেই, এটি শুধুমাত্র মুখগহ্বর থেকে খাদ্যবস্তুকে অন্ননালীতে নিয়ে প্রবেশ করায়। গলবিলের যে পরবর্তী অংশ পৌষ্টিক নালী সেটা হচ্ছে অন্ননালী, যেটাকে আমরা বলছি ইংরেজিতে অসোফাগাস। এই অন্ননালীর আসলে খুব বেশি কাজ নেই, যেটি গলবিল থেকে খাদ্যবস্তুকে পাকস্থলী পর্যন্ত নিয়ে যায়। সেই কারণে আমরা বলতে পারি গলবিল থেকে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত নালীটি হচ্ছে অন্ননালী। চিত্রে আমরা গলবিল এবং অন্ননালী দেখতে পাচ্ছি। পাকস্থলী পরিপাকে একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে পাকস্থলী বা স্টোমাক। শুরুতেই আমরা পাকস্থলী কেমন হয় তার চিত্রটা দেখিনি। আর যদি পাকস্থলী অবস্থান কোথায় সেটা আমরা জানতে চাই, সেটা হচ্ছে অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে থলে আকৃতির যে অঙ্গ সেটাই হচ্ছে পাকস্থলী। স্বাভাবিকভাবে আমাদের খাদ্যবস্তু যেহেতু দীর্ঘ সময় পাকস্থলীতে অবস্থান করতে হয়, সে কারণে পাকস্থলী প্রাচীর বেশ পুরু এবং বেশ পেশিবহুল হয়ে থাকে, অর্থাৎ এটি বেশ মোটা এবং সংকোচন প্রসারণশীল হয়ে থাকে। এই পাকস্থলী প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, যেখান থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, যে রসটি গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিন রস নামে পরিচিত। মূলত খাদ্যবস্তুর টুকরোগুলো যখন পাকস্থলীতে এসে পৌঁছায় তখন পাকস্থলীর সংকোচন এবং প্রসারণের ফলে খাদ্যবস্তুগুলো পিষে মণ্ডে পরিণত হয়। পাকস্থলী পরবর্তী যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অন্ত্র বা ইন্টেস্টাইন। সহজ বাংলা আমরা যদি বলি, অর্থাৎ আমাদের যে নাড়িভুঁড়িগুলি রয়েছে সেটাই হচ্ছে অন্ত্র। এই অন্ত্র 2টি অংশে বিভক্ত, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা হচ্ছে বৃহদান্ত্র। এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি পাকস্থলীর ঠিক নিচেই ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রগুলো রয়েছে। ভিতরে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত এবং বাহিরে পাকস্থলীর ঠিক নিচেই একটু মোটা যে অন্ত্রের অংশ সেটাকে আমরা বলছি বৃহদান্ত্র। মূলত পরিপাকতন্ত্রের সবচেয়ে দীর্ঘ অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। এটি মোটামুটি ভাবে 3টি খণ্ডে বিভক্ত: ডিউডেনাম, জেজিনাম এবং ইলিয়াম। পাকস্থলীর সাথে যে নলটি এসে অন্ত্রে পৌঁছেছে সেটাই হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ, যেটাকে আমরা বলছি ডিউডেনাম। ডিউডেনামের পরবর্তীতে ক্ষুদ্রান্তের যে অংশটা দেখা যাচ্ছে সেটাকে আমরা বলছি জেজুনাম এবং শেষের দিকের যে অংশটা সেটাকে আমরা বলছি ইলিয়াম, এবং এই ইলিয়ামটা গিয়ে পরবর্তীতে বৃহদান্ত্রে গিয়ে পৌঁছেছে। মূলত এই ক্ষুদ্রান্ত পরিপাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, কেননা এখানে অনেকগুলো কাজ সংঘটিত হয়ে থাকে। ডিউডেনামে পিত্তথলি থেকে পিত্তনালী এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী এসে মিলিত হয়। এর আন্তঃপ্রাচীরে আঙ্গুলের মতো প্রক্ষেপিত কিছু অংশ রয়েছে যেগুলোকে বলা হয় ভিলাস। একই সাথে ক্ষুদ্রান্তে যেমন খাদ্য পরিপাক হয় এবং এই পরিপাকৃত খাদ্যদ্রব্যগুলো ক্ষুদ্রান্তের সাথে শোষিত কিন্তু হয়ে থাকে, সেজন্য বলা হয় ভিলাস পরিপাকৃত খাদ্য উপাদান শোষণ করে। বৃহদান্ত্র অন্ত্রের দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটাই হচ্ছে বৃহদান্ত্র। এটাও ক্ষুদ্রান্তের মতো 3টি অংশে বিভক্ত। চিত্র দেখলে আমাদের বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। এই 3টি অংশের মধ্যে রয়েছে সিকাম, কোলন এবং মলাশয়। সিকামের সাথে আঙ্গুলের মতো ছোট্ট একটা অংশ রয়েছে যেটা অ্যাপেন্ডিক্স নামে পরিচিত,
এই অ্যাপেন্ডিক্স যদিও পরিপাকের কোনো অংশ নেয় না, এমনকি আমাদের দেহ এর কোনো কার্যকারিতা নেই। তবে কোনো কারণে যদি অ্যাপেন্ডিক্স ক্ষতিগ্রস্ত হয় বা কোনোভাবে খাদ্যদ্রব্য যদি এর ভিতরে প্রবেশ করে, তাহলে কিন্তু আমরা অ্যাপেন্ডিসাইটিস নামক এক ধরনের রোগে ভুগতে পারি। বৃহদান্ত্রের এই অংশগুলো দেখা যাচ্ছে, প্রথম অংশটা হচ্ছে কোলন, দ্বিতীয় অংশটা হচ্ছে সিকাম অর্থাৎ যার সাথে অ্যাপেন্ডিক্স নামক অংশটা যুক্ত, এবং মলাশয় অর্থাৎ খাদ্যদ্রব্য শোষিত এবং গৃহীত হওয়ার পর অর্থাৎ পরিপাক শেষ হওয়ার পর যে অপাচ্য অংশটুকু থেকে যায় সেটি মলাশয়ে এসে অবস্থান করে এবং পরবর্তীতে বায়ুর মাধ্যমে সেটা আমাদের দেহে বাহিরে নিষ্কাশিত হয়। সে কারণে পরিপাক তন্ত্র প্রথম যে ভাগ পৌষ্টিক নালীর সর্বশেষ অংশ হচ্ছে পায়ু। পৌষ্টিক নালীর শেষ প্রান্তে অবস্থিত ছিদ্রপথ অর্থাৎ একটি ছিদ্রপথকে আমরা পায়ু নামে অভিহিত করছি। তাহলে পৌষ্টিক নালীর যে অংশগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অবশ্যই পরিপাকতন্ত্রের যে চিত্রটা রয়েছে ভাষা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং এই পৌষ্টিক নালীর যে যে অংশগুলো আমরা আলোচনা করলাম সেই অংশগুলো ছিল মুখ, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী এবং অন্ত্র। অন্ত্রের মধ্যে আমরা দুটো অংশ পড়েছি, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত এবং সর্বশেষ পায়ু। এখানে আমরা বলেছিলাম মুখগহ্বরে দাঁত, জিহ্বা এবং লালা বা লালা গ্রন্থি, এই তিনটি অংশ মুখগহ্বরের ভিতরে অবস্থান করে। তোমাদের বইতে দাঁত এই অংশটা নিয়েও যেহেতু আলোচনা রয়েছে, সেহেতু পৌষ্টিক নালীর পরবর্তী অংশ হিসেবে দাঁতের গঠনটা এখানে আলোচনা করা হলো। মোটামুটি ভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় 32টি দাঁত থাকে, যেটি দুটি পাটিতে বিভক্ত, উপরের পাটি এবং নিচের পাটি। বলা হয়ে থাকে মানব দেহের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁত। মোটামুটি ভাবে মানুষের যে 32টি দাঁত রয়েছে, সেই 32টি দাঁতকে 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে তাদের কাজের ভিত্তিতে। সেই অংশগুলো হলো কর্তন দাঁত, ইনসিজার, যার সংখ্যা হচ্ছে 8টি, ছেদন দাঁত, ক্যানিয়ন, যার সংখ্যা হচ্ছে 4টি, অগ্রপেশন দাঁত, প্রিমোলার, যার সংখ্যা হচ্ছে 8টি, এবং পেশন দাঁত, মোলার, যার সংখ্যা হচ্ছে 8টি। আমরা জানি শিশু অবস্থায় প্রথমে যে দাঁতটা উঠে সে দাঁতটা কিন্তু পড়ে যায়, এর পরবর্তী সময় আবার সে দাঁতটা পড়ে যখন নতুন দাঁত উঠে সে দাঁতটাকেই কিন্তু বলা হয়ে থাকে স্থায়ী দাঁত। এই 4 ধরনের দাঁত হচ্ছে স্থায়ী দাঁতের প্রকারভেদ। এখানে একটি দাঁত দেখা যাচ্ছে। একটি দাঁতকে যদি আমরা কি কি অংশ নিয়ে গঠিত বা গঠন আলোচনা করতে যাই, তাহলে অংশগুলো আমরা দেখতে পাবো। প্রথম অংশটাকে আমরা বলছি ক্রাউন, যেটাকে বাংলা বলা হচ্ছে মুকুট। মুকুট এবং মূল বা রুটের মধ্যবর্তী স্থানে যে অংশটি, সেটাকে আমরা বলছি নেক, এবং যে অংশটি মাড়ির সাথে যুক্ত থাকে, তার দাঁতকে মাড়ির সাথে যুক্ত করে রাখে, সে অংশকে বলা হচ্ছে রুট। এখানে দাঁতের প্রকার এবং কয়টি দাঁত, কোন অংশে কয়টি দাঁত বিদ্যমান থাকে, সেই দাঁতগুলো চিহ্নিত করে দেখানো হয়েছে। এখানে সর্বপ্রথম যে অংশটা দেখা যাচ্ছে সেটাকে আমরা বলছি অ্যানামেল, অর্থাৎ ডেন্টিনের উপরিভাগে বিদ্যমান যে অংশটি রয়েছে সে অংশটিকে বলছে অ্যানামেল। মূলত এই অংশটি ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ফ্লোরাইড ইত্যাদি উপাদান দিয়ে গঠিত হয়ে থাকে। ডেন্টিন দাঁত আমরা বলছি, শুরুতে আমরা বলেছিলাম দাঁত হচ্ছে আমাদের দেহের সবচেয়ে শক্ত অংশ। দাঁত ডেন্টিন নামক শক্ত উপাদানের সাহায্যে গঠিত হয়ে থাকে। এই ডেন্টিন নামক উপাদানটিও মূলত ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ফ্লোরাইড এই ধরনের উপাদান দিয়েই গঠিত হয়ে থাকে। দেখো, এনামেলের ঠিক নিচেই যে অংশটা রয়েছে সে অংশটাকে আমরা বলছি ডেন্টিন। এর পরবর্তী যে অংশটা আমরা দেখতে পাচ্ছি দন্তমজ্জা, অর্থাৎ ডেন্টিনের ভিতরে ফাঁফা যে নরম অংশ রয়েছে সেটাই হচ্ছে দন্তমজ্জা। এর ভিতরে কিন্তু ধমনী, শিরা, স্নায়ু, রক্তঝালক এই সমস্ত উপাদান সমূহ বিদ্যমান থাকে, এবং এই দন্তমজ্জার মাধ্যমেই ডেন্টিন অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ হয়ে থাকে। এবং দাঁতের সবচেয়ে শেষ যে অংশটি রয়েছে সে অংশটির নাম হচ্ছে সিমেন্ট। এই সিমেন্ট নামক অংশটি মূলত
পাতলা আবরণ দাঁতের মূল অংশকে ডেন্টিনকে কি করে রাখে? আবৃত করে রাখে। এই সিমেন্ট নামক পাতলা আবরণ দাঁতের মূল অংশ ডেন্টিনকে কি করে রাখে? আবৃত করে রাখে। তাহলে দাঁতের এই যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি, এই উপাদানগুলোর মধ্যে মূল অংশই হচ্ছে ডেন্টিন, যার ভিতরে দন্তমজ্জা বিদ্যমান থাকে। এই সিমেন্টের সাহায্যে মূলত দাঁত মাড়ির সাথে আটকে থাকে। তাহলে আজকের এই ক্লাসে আমরা মোটামুটি ভাবে পরিপাক অর্থাৎ পরিপাকতন্ত্রের একটা অংশ পোস্টিংনালীর অংশসমূহ এবং দাঁতের গঠন নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের উপকারে আসবে।